বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসকে চিঠি আগামী ১ আগস্ট থেকে কার্যকর। আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে আসতে পারে মার্কিন শুল্ক। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন বাজার খোঁজার তাগিদ। আরোপ করা যে পাল্টা শুল্ক নীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের আপনার কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। জুলাই শহীদ শাকিলের পরিবারে কাটেনি শোক। বিচারের অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ বাবা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কারণের পরিবার। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শহীদ পরিবারের কোনো অন্তরের শান্তি আসবে না। ছেলে থাকলে তো আমাদের কষ্ট হতো, এখন নাই, আমাদের খুব কষ্ট। শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন। নদীর গর্ভে ১৫০ মিটার এলাকা, আতঙ্কে ঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। কক্সবাজারে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস প্রায় ২ লাখ মানুষের। টানা বৃষ্টিতে মাটি ধসে প্রাণহানির শঙ্কা, নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০। পানির তীব্র প্রবাহে উদ্ধার কার্যক্রম ব্যাহত। দুর্গত এলাকায় যাচ্ছেন ট্রাম্প। এবং পাল্লেকেতে আজ তৃতীয় শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করতে চায় মিরাজরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও ১৪টি দেশে এই ধরনের চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান, যা আগস্টের শুরু থেকে কার্যকর করা হবে। অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক বসবে, যা খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। ট্রাম্প আরও বলেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য বাধা দূর করে এবং কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন ট্রাম্প। আবার এর বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। সেই সঙ্গে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। গেল এপ্রিলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন এটি কার্যকরের আগে ডোনাল্ড ট্রাম্পকে সময় চেয়ে চিঠি লিখেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন ৩ মাস অতিরিক্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও ১৪টি দেশে শুল্ক বৃদ্ধির চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের উপর ২৫ থেকে ৪০% পর্যন্ত শুল্ক আরোপের চিঠি পাঠানো হয়েছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি পণ্যে আরোপ হতে যাওয়া ৩৫% শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে বৈঠক করছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এর মাধ্যমে যৌক্তিক সমাধানের আশা করছেন তারা। অর্থনীতিবিদ মোহাম্মদ মাজিদুল হক মনে করছেন, ভিয়েতনামের মতো সমঝোতার কৌশল অবলম্বন করলে বাংলাদেশও এই সংকট কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি রপ্তানি বাড়াতে নতুন নতুন বাজার খুঁজতে হবে। মোহাম্মদ আলাউদ্দিনের সহায়তায় ফাহিম ইউসুফের রিপোর্ট। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে শুল্ক দিতে হতো ১৫%। তবে আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে আরও ৩৫% শুল্ক। সোমবার প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানিয়ে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট।
গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা হয় ৩৭% শুল্ক, যা তৈরি পোশাক খাত সহ বাংলাদেশি রপ্তানিকারকদের গলার কাঁটা হয়ে দাঁড়ায়। পরে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে ৩ মাসের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত করেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে ঢাকা। ওয়াশিংটনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তারা। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠকের কথা রয়েছে। বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা ঢাকার। যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাংলাদেশের শুল্ক হার অনেক বেশি দাবি করে ট্রাম্প পাল্টা শুল্ক বসান। এজন্য তাদের পণ্যে শুল্ক কমালে এ সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ মাজেদুল হক। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম বলেন, থাইল্যান্ড বলেন, লাওস বলেন, তারা যদি সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্টা শুল্ক নীতির বিষয়ে যদি আপনার আলোচনা করে ফলপ্রসূ রেজাল্ট পায়, ফলাফল পায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এজন্য আপনার ট্রাম্প প্রশাসনের আরোপ করা যে পাল্টা শুল্ক নীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের আপনার কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। এ ধরনের সংকট মোকাবেলায় রপ্তানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বিশ্বে নতুন নতুন বাজার খোঁজার আহ্বানও জানান তিনি। সারা পৃথিবীতে বাজার খুঁজতে হবে, নতুন নতুন বাজার খুঁজতে হবে, নতুন নতুন আপনার রপ্তানি গন্তব্য খুঁজে বের করতে হবে, আপনার রপ্তানি পণ্য বৈচিত্র্য আনতে হবে। ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার পাশাপাশি দেশের রপ্তানি খাতের অগ্রযাত্রায় সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বানও জানান এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গেল বছরে জুলাই আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া শাকিলের জীবন প্রদীপ নিভে যায় একটি মাত্র বুলেটে। 18 জুলাই উত্তরার বিএএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে সেখানেই শহীদ হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানারাত ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী শাকিল পারভেজ। মরেও অমর হওয়ার বাসনা ছিল শাকিলের, অবশেষে তাই পূর্ণ হলো। 17 বছরের স্বৈরাচার বিদায়ের সংগ্রামে সন্তানের এই ত্যাগে গর্বিত পিতা বেলায়েত হোসেন। তবে সন্তান হত্যার বিচারের কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। মিছিলে, স্লোগানে জুলাইয়ের রণক্ষেত্রে যোদ্ধাদের শুধু সাহস জোগাননি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শহীদ শাকিল হোসেন পারভেজ। ইচ্ছে ছিল মরেও অমর হয়ে থাকতে, সত্যি হয়েছেনও তাই। গেল বছরের 18 জুলাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের সঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সেখানেই ছুটে আসা একটিমাত্র বুলেট ছিদ্র করে দেয় শাকিলের বুক। সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল পারভেজ। মৃত্যুর আগে পর্যন্ত পুরো আন্দোলনে অনলাইন অফলাইনে সক্রিয় ছিলেন শাকিল পারভেজ। সে কথাই বলছিলেন তারই সহপাঠী সহযোদ্ধা। কয়েকজন ভাই শাকিলকে ধরে নিয়ে আসতেছে এবং ঠিক বুকের এই মাস্ক বরাবর গুলিটা লাগছে, একদম পিছন দিক থেকে বের হয়েছে। তখনই আমি শাকিলের সাথে আর কথা বলতে পারি না, সেন্সলেস। শুধু কোটা আন্দোলনই নয়, স্থানীয় কিংবা জাতীয় যে কোনো যৌক্তিক দাবিতে সামনের সারিতে দেখা যেত শাকিল পারভেজকে। জুলাই আন্দোলনে শহীদ সন্তানের সেই সব স্মৃতি এখন একমাত্র সম্বল বাবা বেলায়েত হোসেনের। মানবতার সেবক যাদেরকে বলে, যদি অনেক বেশি করে 3 মেয়ে আর একমাত্র ছেলে শাকিল। 2 মাস আগে শয্যাশয়ী মায়ের সেবার দায়িত্ব শাকিলের কাঁধে তুলে দিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে গিয়েছিলেন বৃদ্ধ বাবা। শেষ বেলা শুধু মৃত সন্তানের নিথর দেহটি ছুঁয়ে দেখতে পেরেছেন তিনি। সকাল 10টার সময় যাই, 10টার সম্ভবত 10:30 এরকম, এইভাবে আমার কলেজের টুকটার সাথে আমার সাক্ষাৎ হলো। তার 2 মাস আগে পর্যন্ত আমার তার সাক্ষাৎ হয়নি। আমি দেখছি তার সে ঘুমিয়ে আছে, ঘুমে থেকে তাকে কিছু আদর করে আল্লাহর কাছে সাহায্য। জুলাই হত্যার 1 বছরেও বিচারের তেমন কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ শাকিলের পিতা। বিচারের মন্তর গতি যেন সন্তানহারা পিতার ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। ওই সুস্থ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শহীদ পরিবারের কোনো অন্তরের শান্তি আসবে না, যেটা আমরা চাই। হয়তো এই সরকার করবে কি করবে জানি না।
শহীদ শাকিলের টেলিগ্রাম আইডির বায়োতে লেখা ছিল, মরতে চাই অমর হয়ে। শুধু শাকিলই নয়, সকল শহীদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন পুরো জাতির কাঁধে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অভাবের সংসারে হাল ধরেছিলেন শৈশব থেকেই। মাস্টার্স পাশ করা মেধাবী এই যুবকের ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে নিজ উপার্জনে তৈরি করবেন বাড়ি, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন সেথায়। তবে সবই লন্ডভন্ড হয়ে গেছে 1 বছর আগের জুলাই ঝড়ে। বলছিলাম সাভারে জুলাই বিপ্লবে শহীদ আব্দুল কাইয়ুমের কথা। তার পরিবারে এখন একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তা। বিস্তারিত দেওয়ানি মনের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাভারের শহীদ আব্দুল কাইয়ুমের। আন্দোলন চলাকালে প্রতীত স্বৈরাচার সরকারের নির্দেশে যখন বাড়ি বাড়ি অভিযান চালাতো পুলিশ, তখন ঠিকমতো বাড়িতেও থাকতে পারতেন না কাইয়ুম। অভাব অনটনের সংসারে কাইয়ুমের সংগ্রাম শুরু হয়েছিল শৈশব থেকেই। পরিবারে 2 ভাই 1 বোনের মধ্যে কাইয়ুম সকলের ছোট। বড় ভাই বিয়ে করার পর থেকেই সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে কাইয়ুমের কাঁধে। লেখাপড়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে কখনো দুধ, কখনো আবার বগুড়া থেকে দই সংগ্রহ করে বিক্রি করতেন নিজ পাড়া মহল্লায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন কাইয়ুম। মাকে বলেছিলেন, একটু অপেক্ষা করো, এবার শেষ হতে চলেছে আমাদের কষ্টের দিন। তবে নিয়তি যে বড়ই নিষ্ঠুর। 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পুলিশের এক নির্মম বুলেট কেড়ে নিয়েছে পরিবারের স্বপ্নযাত্রার সেই সারথিকে। জুলাই থেকে আন্দোলন শুরু হইলো, ওই জুনে আর কি। ওই জুন মাসের থেকে আমার বলতো যে মা আমাদের দুঃখের দিন শেষ। আমার পরিকল্পনা ছিল যে আমি লেখাপড়া শেষ করে ব্যবসা করি আর চাকরি করি, যাই করি আমি একটু জায়গা কিনা আমার বাবা বলে বাড়ি করে। ও ক্লাস 9-এ থাকতে থেকে এই যুদ্ধ করছে সংসারের লেগে। কাইয়ুমের স্বপ্ন ছিল পড়ালেখা শেষে ব্যবসা করে সুন্দর একটি বাড়ি বানাবেন। সে বাড়িতে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। শেষ জীবনে যে সন্তান ছিল বেঁচে থাকার অবলম্বন, তার শূন্যতায় জীবনের শেষ অধ্যায় নিয়ে এখন দুশ্চিন্তা বাবা কফিল উদ্দিনের। ছেলে থাকলে তো আমাদের কষ্ট হতো, এখন নাই আমাদের খুব কষ্ট। এই সরকারের কাছে যাই, যারা যারা অকর্ম করছে এই সরকার সবাইকে আইনের আওতায় আইনে তাদের বিচার হোক। সন্তানের প্রাণের বিনিময়ে যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সে দেশে আগামীতে আর কেউ যেন এমন দানব হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারের। দেওয়ানি মন, দেশ টিভি, সাভার। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে পাবনা শহীদ চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, এই প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছে, অথচ রাজনৈতিক দলগুলো তাকে সরাতে ভয় পেয়েছে। তারা গণঅভ্যুত্থানের চেতনাকে ছুঁড়ে ফেলেছে, করেছে জনগণের সঙ্গে প্রতারণা। বলেন, প্রথম থেকেই বলে এসেছি, মিডিয়া, পুলিশ, আমলাতন্ত্র এবং সংবিধানের মৌলিক সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়। স্কুল কলেজের দেয়ালে আঁকা ছাত্রদের গ্রাফিতেই ভবিষ্যতের সংবিধানের ইশারা রয়েছে। ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। যেই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণঅভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ কুষ্টিয়াতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, পদযাত্রা ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে? মনা, সকাল 9টার সময়
কুষ্টিয়ার কৃতি সন্তান অর্থাৎ বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের নিজ গ্রামের বাড়ি কুমারখালীতে তার কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু এনসিপির যে মূল প্রোগ্রামটি পদযাত্রাটি সেটা শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল থেকে কিন্তু কুষ্টিয়ায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ অর্থাৎ হাসনাত, সার্জিস, নাহিদ, ডক্টর জারা তারা পৌঁছাবে এবং পৌঁছানোর পরেই তারা এখান থেকে কিন্তু এই আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু আজকের যে ৮ম দিনের যে জুলাই পদযাত্রা সেটি কিন্তু শুরু হবে। এছাড়া তাদের দিনব্যাপী কিন্তু কুষ্টিয়ায় প্রোগ্রাম রয়েছে, যেমন এখানে কবর জিয়ারতের পরে আলাউদ্দিন নগর কুমারখালী আলাউদ্দিন মোড়ে কিন্তু তাদের পথসভা করার কথা রয়েছে। এরপরে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকা থেকে এনএস রোড যেখানে তারা ওখানে পদযাত্রা করবেন, সাধারণ যারা মানুষ রয়েছে তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যার কথা শুনবেন। এরপরে তারা উপজেলা ভিত্তিক অর্থাৎ এরপরে তারা মিরপুর উপজেলায় যাবেন, সেখানে তাদের কয়েকটি প্রোগ্রাম এবং পথ সভা করার কথা রয়েছে। এরপরে দৌলতপুরে যাবেন, 1টা থেকে 1:30টার মধ্যে টাইম দেওয়া আছে এবং এই দৌলতপুরে গিয়েও তারা কয়েকটি পথসভা করবে। এর মধ্য দিয়ে কিন্তু কুষ্টিয়ার যে এনসিপির যে জুলাই পদযাত্রা এবং পথসভা সেটি কিন্তু কার্যক্রম হবে। এরপরে এখান থেকে কিন্তু তারা মেহেরপুর চলে যাবে সরাসরি এবং মেহেরপুরেও দিনব্যাপী প্রোগ্রাম রয়েছে এবং মেহেরপুরের প্রোগ্রাম শেষ করে তারা রাত্রি যাপন করবে মেহেরপুরে। আমি এখন রয়েছি সেই আবরার ফাহাদের মাজার প্রাঙ্গণে, কবর প্রাঙ্গণে। এখানে কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে, স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে যে আসলে হাসনাত, সার্জিস, নাহিদ এবং যারা আসবে এবং তাদের সাথে সাক্ষাৎ হবে অপেক্ষায় রয়েছে। হয়তো আমরা জানি যে বৃষ্টি কিছুটা ছেড়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এনসিপির নেতৃবৃন্দ আসবে এবং এই যে আজকের যে পদযাত্রার শুরু সেটি কিন্তু এই আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই শুরু হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তিতাস। রাজধানীর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় ডাকাতের হামলায় ইসমাইল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হন তার স্ত্রী সালেহা বেগম। মঙ্গলবার ভোরে বিবির বাগিচার ইত্যাদি গলির 5তলা একটি বাড়ির 2য় তলায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বামী স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল 6:30টার দিকে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। ভোররাতে বাসার গ্রিল কেটে একদল ডাকাত ভিতরে ঢুকে তাদের মারধর ও জিম্মি করে লুটপাট চালায়। পরে ডাকাতরা পালিয়ে যায়। দেশের 7 জেলার উপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেখছেন সংবাদ সকাল। ময়মনসিংহ ও কুমিল্লায় স্বাস্থ্য সহকারীরাও 6 দফা দাবিতে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন হচ্ছে। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও সুমন কবির। প্রথমেই চলে যাচ্ছি ময়মনসিংহ। ইলিয়াস, 6 দফায় কি দাবি অন্তর্ভুক্ত রয়েছে? পদোন্নতি এবং 14তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে কিন্তু তারা আজকে স্বাস্থ্য সহকারী যারা রয়েছেন তারা কিন্তু সিভিল সার্জন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং সকাল 9টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং তারা বলছেন যে একেবারেই তৃণমূল পর্যায় থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই স্বাস্থ্য সহকারীরা কিন্তু তারা সেবা প্রদান করে থাকেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা অবহেলিত রয়েছেন এবং সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়াও কিন্তু তারা জানিয়ে আসছেন এবং সেই দাবি দেওয়া পূরণের দাবিতে কিন্তু আজকে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করছেন। অন্যথায় কিন্তু তারা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে দাবিত হবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা জানতে চাই ছোট্ট করে যে আপনাদের দাবি দেওয়াগুলো কি। আসসালামু আলাইকুম। নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক দিতে হবে এবং 14তম গ্রেডে আমাদেরকে আপগ্রেডেশন করতে হবে। আমাদেরকে ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে
টেকনিক্যাল পদমর্যাদা এবং 11তম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। আমাদের পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে নিশ্চিত করতে হবে। পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক। জানতে চাই আপনাদের এই আন্দোলন চলবে কিনা দাবি দাওয়া পূরণ না হলে? যে পর্যন্ত আমাদের জিও না হবে, গভর্নমেন্ট অর্ডার না হবে, এই পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আমাদের মাঠের সকল কাজ করছি, কিন্তু আমরা যথারীতি যদি আমাদের কর্মসূচির সফল না হয়, আমাদের যদি জিও না পাই, তাহলে আমরা আমাদের কর্মবিরতিতে চলে যাব। আমরা কঠোর থেকে কঠোর কর্মবিরতিতে আমরা চলে যাব পর্যায়ক্রমে। আমরা আমাদের কর্মসূচি অব্যাহত আছে। 6 দফা দাবি আমরা প্রস্তাব করেছি। আমরা 6 দফা দাবি যে পর্যন্ত অর্জন না হবে সে পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতিতে থাকব এবং আমরা আগামী দিন জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে অবস্থান করব। পর্যায়ক্রমে আমরা আমাদের ইপিআই কার্যক্রম শাটডাউনে চলে যাব এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অনেকবার স্মারকলিপির মাধ্যমে অবহিত করেছি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডিজি মহোদয় পর্যন্ত আমরা অবহিত করেছি আমাদের কি দাবি। আমরা টেকনিক্যাল কাজ করি, কিন্তু আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাই না। আমরা সর্বশেষ চেয়েছি অন্ততপক্ষে আমাদেরকে নিয়োগ বিধি সংশোধন পূর্বক আমাদেরকে 14তম গ্রেড প্রদান করা হোক। পর্যায়ক্রমে আমাদেরকে 11তম ইন সার্ভিস কোর্সের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা 11তম গ্রেড আমরা আমাদের উন্নীত করতে চাই। আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই। তিনি বলছিলেন টেকনিক্যাল পদ ও মর্যাদা সহ তাদের যে 6 দফা দাবি রয়েছে, সেই 6 দফা দাবি কিন্তু অচিরেই যদি বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর আন্দোলনের দিকে দাবিত হবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আজকে সকাল 9টা থেকে তাদের এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। সকাল 11টা পর্যন্ত কিন্তু 2 ঘন্টা চলবে। তারপর কিন্তু তারা সিভিল সার্জন এবং যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রয়েছেন তাদের সঙ্গে দেখা করে কিন্তু তাদের দাবি দেওয়াগুলো কিন্তু বাস্তবায়নের যে প্রতিশ্রুতি সেটি কিন্তু তারা নেবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। আমরা এই বিষয়ে জানতে চলে যাব কুমিল্লায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। ইলিয়াস, আপনি যেটা বলছিলেন আমি একটা গান রাখি। কুমিল্লা বৈরী আবার মাঝে সকাল 8টা থেকে কুমিল্লা সিভিল কার্যালয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের এই কর্মসূচি পালিত হচ্ছে। সকাল 11টার মধ্যে কর্মসূচি চলবে। তবে একটা গান রাখি, তারা বলছে তাদের যে দাবি রয়েছে সে দাবি অনুযায়ী 6টা দাবি তাদের রয়েছে। আপনার জানিয়ে রাখি, আমি চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য। যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে কি কি আছে? আমাদের হচ্ছে আমাদেরকে 14তম গ্রেড প্রদান করতে হবে। ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে পরবর্তীতে 11তম গ্রেড প্রদান করতে হবে। আসলে মূলত আমরা এই জাতীয় অনেক কর্মবিরতি দিয়েছি, কিন্তু আমাদের মন্ত্রণালয় আমাদের সাথে সুলভ আচরণ করেছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের দাবি নিয়ে ঘরে ফিরতে পারি নাই। এবারে আমরা আবার করোনাকালীন থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ, আপনার করোনাকালীন থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সাগরীদের অবদান অনস্বীকার্য, কিন্তু সরকার আমাদের কখনো মূল্যায়ন স্বীকার করে না। আমরা চাই সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেয় এবং যদি ন্যায্য দাবি মেনে না হয় আগামী 1 সেপ্টেম্বর থেকে কর্মসূচির অংশ হিসেবে আমরা এই বন্ধ থেকে সকল কর্মসূচি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয় পরিষদ কর্তৃক আজকের এই অবস্থান কর্মসূচি। আসলে আমরা স্বাস্থ্য সহকারী, আপনারা জানেন আমরা ওয়ার্ড পর্যায়ে কাজ করি। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শিশুদেরকে টিকা দেই। সর্বপ্রথম সেবা একটা বাচ্চা পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম সেবা আমাদের মাধ্যমে পেয়ে থাকে। ঢাকাতে কথিত কর্মসূচি এবং ঢাকা তাদের আগামীতে তাদের প্রোগ্রাম করতে হবে। আর ফলে সেপ্টেম্বর 12 দাবি মেনে করতে কর্মসূচি। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সুমন ও ইলিয়াস, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। বর্ষার শুরুতেই শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে 150 মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। এতে আতঙ্কে এলাকাবাসী ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। হুমকিতে রয়েছে আশেপাশের রাস্তাঘাট ও শতাধিক বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চোখের সামনে পদ্মায় তলিয়ে যাচ্ছে চাচার দোকান, তবুও থামেনি সে।
ভাঙার আগেই কাঁধে তুলে নিয়েছে কাঠের গুঁড়ি, চোখে শুধু বাঁচার আকুতি। প্রকৃতির নির্মম আঘাতেও যে শিশু এমন অটল, তার দৃঢ়তায় বড়রাও বিস্মিত। অনেক জায়গা ভাঙতেছে, আমরা বিপদে আছি, আমগো বাঁচান। পদ্মার ভাঙনে শুধু মিজান নয়, আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত 600 পরিবার। নদী ভাঙনে মাত্র 1 ঘন্টায় ভেঙে পড়েছে 150 মিটার বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হয় 50টি ঘর ও 9টি দোকান। হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়, প্রচন্ড তলার পানির গর্ভে বিলীন হয়ে যায় এবং এখানে লজঘাটের সিঁড়ি ছিল সেটাও চলে যায়। 2টা থেকে আমি মাইকিং করে লোকজন ছড়াই রাখতেছি, জায়গাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। হাটে একটা সারের দোকান একবারে অসংখ্য ভাঙনে একবার নদীর ভিতরে চলে যায়। কিছুদিন আগে আমাদের এখানে ভাঙছে, আমরা আবেদন জানাইছি উপদেষ্টা রায়গুলো, তারপরে আমাদের জায়গাগুলি ভাঙতেছে, আমরা তো যাবো। পদক্ষেপ না নেওয়ার কারণে অনেকগুলো পরিবার এখন বিলীন হয়ে যাচ্ছে। ধসে পড়া বাঁধের পরিদর্শনে গেছেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী। তিনি জানিয়েছেন, ভাঙন রোধে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতিটা আসলে আমাদের নজরদারির মধ্যে আছে এবং বেশ কিছু পরিবার আসলে হচ্ছে যে তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র সরিয়ে নিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের আওতাভুক্ত 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আগে থেকেই সতর্ক ছিল। দ্রুত ভাঙন ঠেকাতে পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণের প্রত্যাশা স্থানীয়দের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, শরীয়তপুরে জাজিরার পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙনের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, ভাঙন ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এ পর্যন্ত কি পরিমাণ স্থাপনা বিলীন হয়েছে আমাদেরকে জানাবেন। মোনা, গতকাল রাত থেকেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে 2টি বার্জের মাধ্যমে জিও ব্যাগ ডাম্পিং এর যে ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়েছেন এবং সকাল থেকে কিন্তু তাদের কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি জাজিরার মঙ্গলমাঝির ঘাটে। এখানকার চিত্র যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সকালের দিকে এখানের কিছু কিছু স্থানে অল্প আকারে ভেঙেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি মোনা, এই জায়গাটায় কিন্তু গতকাল বিকেল 4টা নাগাদ কিন্তু এই মঙ্গলমাঝির ঘাটের যেই বাজারটি রয়েছে এবং স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে নদীর স্রোতে থাকার কারণে কিন্তু নদীতে বিলীন হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আমরা স্থানীয় সূত্রে যেটি জানতে পেরেছি, প্রায় 10টি বসতবাড়ি এবং 9টি দোকান কিন্তু এই নদীতে বিলীন হয়ে যায় এবং স্থানীয়রা কিন্তু সকাল থেকেই তাদের স্বজনদের নিয়ে এখানে যে বসতবাড়ি এখনো রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের যারা ঊর্ধ্বতর কর্মকর্তা রয়েছে এই জায়গাটি কিন্তু তারা পরিদর্শন করছেন এবং জিও ব্যাগ ডাম্পিং এর জন্য কিন্তু তাদের শ্রমিক নিয়োজিত আছেন, কাজ চালিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবো শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের যিনি কিনা নির্বাহী প্রকৌশলী রয়েছে তারেক হাসান, তার সাথে আসলে এই যে ভাঙন, এই ভাঙনের কারণটা আপনারা কি দেখছেন এবং জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম আপনাদের এই অস্থায়ীভাবে চলবে কিনা, স্থানীয়তে স্থায়ী বাচ্চা আছে, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি রয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আমরা এই মূলত ভাঙ্গনটা হচ্ছে নদীর পানি বেড়ে যাওয়া, স্রোত বেড়ে যাওয়ার কারণে মূলত ভাঙ্গনটা, আর এই জায়গাটা একটু পানির চাপটা বেশি। তো আমাদের বর্তমান এই ভাঙ্গন রোধে আমরা যেটা করতেছি যে জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ ফেলতেছি, এটা ছাড়া বর্তমান কোনো সমাধান নেই। আপাতত এটা দিয়েই আমরা হচ্ছে প্রতিরোধ করব এবং সামনে আমাদেরকে এইটাকে একটা প্রকল্পের অন্তর্ভুক্ত করে আমরা হচ্ছে স্থায়ীভাবে কাজ করার ইতিমধ্যে আমরা সেটার পেপার ওয়ার্ক অলরেডি শুরু করে দিয়েছি। বাট মাঠ পর্যায়ে কাজ হচ্ছে এখন জিও ব্যাগ, বালুভর্তি যে জিও ব্যাগ সেটা দিয়ে ডাম্পিং করে আমরা প্রতিরোধ করতেছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের, তার কথা। তো এখানে যিনি উপজেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছেন যাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছেন তাদের আর্থিক অনুদান এবং খাদ্য সহায়তা দিবেন বলে আশ্বাস দিয়েছেন। তো এই ছিল শরীয়তপুরের পদ্মাপাড়ে নদী ভাঙ্গন থেকে সর্বশেষ। মোনা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে নদী ভাঙ্গনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ। কক্সবাজারের টানা বর্ষণের কারণে আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ পাদদেশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও সচেতন হননি সংশ্লিষ্টরা। সহকর্মী আব্দুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। প্রতি বর্ষার মৌসুমে কক্সবাজারের পাহাড় ধসের ঘটনা ঘটে, কেড়ে নেয় অনেক তাজা প্রাণ। স্থানীয়রা বলছে বৃষ্টি নামলেই ঘিরে আসে আতঙ্ক। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও পুনর্বাসনের নিশ্চয়তা না থাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ পদদেশ ছাড়তে রাজি নন অনেক বাসিন্দাই। আর আত্মীয় অন্যমিকা সামর্থ্য নাই রে সমান জায়গা যাইয়ারে থাকিবার মতন এই আর যদি সরকার হনমিকা আশ্রয় দেয় আর আশ্রয়ের মধ্যে যাইম বই। যখন ঝড় বৃষ্টি বাতাস তুফান দেয় তখন আমরা এই ভয়ে থাকি যে
এখানে থাকি ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। কষ্টতে আছি, মানে ঝুঁকিপূর্ণ, আমরা খুব জড়বানে খুব কষ্টের দিন যায়, আমাদের খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়, পাহাড় দোষী পড়ে যায়, আমাদের রাত্রে ঘুম হয় না। জেলা প্রশাসনের দাবি অতিবৃষ্টি শুরু হলেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে একই এলাকার বাসিন্দাদের প্রতি বছর সরিয়ে নেওয়া প্রশাসনের জন্য হয়ে উঠেছে বাড়তি চাপ ও চ্যালেঞ্জ। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। প্রতিবার তাদেরকে নিয়ে আসা এটি সরকারের জন্য এবং দপ্তর সংস্থাগুলোর জন্য এটা আমাদের একটা বাড়তি চাপ। আগামীতে সঠিক প্রক্রিয়ায় সরকারের নিকট আবেদন জানালে এসব বাসিন্দাকে ভূমিহীন হিসাবে অন্য কোথাও জমির বন্দোবস্ত পেতে পারে কিনা তা জেলা প্রশাসন গভীরভাবে বিবেচনা করছে। আগামীতে তারা উপযুক্তভাবে সরকারের কাছে আবেদন করেন, তাহলে ভূমিহীন হিসেবে তাদেরকে যে বন্দোবস্ত দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো আমরা বিবেচনা করে দেখব। স্থায়ী আবাসনের ব্যবস্থা ও আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রায় 2 লক্ষ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। কক্সবাজারে চলতি বর্ষা মৌসুমে 4 দিনের ভারী বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জের সলাঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলাঙ্গায় চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সলাঙ্গা ইউনিয়নের পুরনো বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। আব্দুল মান্নান তার 2 ছেলেকে নিয়ে সলাঙ্গা থেকে নিজস্ব অটোরিকশা করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। মধ্যপাড়া এলাকায় দ্রুত গতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী বাবা ছেলে মারা যান। দেখছেন সংবাদ সকাল। যুক্তরাষ্ট্র টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। ভেসে যাওয়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। গেল শুক্রবার অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয়। এতে কের কাউন্টি নদীর তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প প্লাবিত হয়। বন্যায় ক্যাম্পে অংশ নেয়া অন্তত 27 জন মেয়ে ও তত্ত্বাবধায়ক মারা যান। আবহাওয়াবিদরা বন্যা আরও হতে পারে বলে সতর্ক করেছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে ভেজা মাটির উপর অব্যাহত বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফরের পরিকল্পনা করছেন। আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচকেরা যে অভিযোগ তুলেছেন তার কঠোর সমালোচনা করেছেন হোয়াইট হাউস। গাজার উত্তরাঞ্চলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্তত আহত 14 সেনাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। সোমবার গাজার বেইত হানুন শহরে স্থল অভিযানের সময় এই ঘটনা ঘটেছে। নিহত 2 সেনার নাম পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তাদের একজন স্টাফ সার্জেন্ট মেইর আমার এবং অন্যজন সার্জেন্ট মোশি ফ্রেস। বাকি 3 জনের পরিচয় শীঘ্রই প্রকাশ করা হবে। আহত 14 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গাজায় প্রস্তাবিত যুদ্ধ বন্ধের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা জানান। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছাতে আলোচনার জন্য সোমবার যুক্তরাষ্ট্রের পৌঁছেছেন নেতানিয়াহু। ট্রাম্পের সঙ্গে তার প্রাথমিক বৈঠক হয়েছে। যুদ্ধ বন্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন ছুড়ে দেন গণমাধ্যম কর্মীরা। জবাবে ট্রাম্প জানান তিনি আশাবাদী 21 মাস ধরে গাজায় চলমান যুদ্ধ বন্ধে সম্মতি জানাবে হামাস। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন নেতানিয়াহু। এ সময় ট্রাম্পকে নোবেল পুরস্কারের মনোনয়ন দেওয়ার সুপারিশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দেখছেন সংবাদ সকাল।